আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। এবং আমি বিগত ক্লাসে তোমাদেরকে যে নির্দেশনাবলী আমার ক্লাসগুলোতে দেওয়া হয়েছে, তোমরা সেই নির্দেশনা ফলো করে অনুসরণ করে আশা করি পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এবং আশা করি সামনের ক্লাসগুলো তোমরা আমার নির্দেশনাগুলো যদি অনুসরণ করতে পারো, আশা করি এটা এই পার্টটি আমরা আলোচনা করতেছি, এই কৃষি শিক্ষার এই প্রত্যেকটি বিষয়গুলি তোমাদের অনেক বেশি বোধগম্য হবে এবং অনেক বেশি আনন্দময় ভাবে তোমরা নিজেদেরকে রপ্ত করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেই পাঠগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায় পার্ট 4 এবং 5। এখানে আছে এশিয়া এবং বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষির তুলনা। অর্থাৎ আমরা বিগত ক্লাসগুলোতে আমরা অধ্যয়ন করেছিলাম ইন্ডিভিজুয়াল স্বতন্ত্রভাবে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে কী ধরনের অগ্রগতি সাধিত হয়েছে এবং ভারতের বর্তমানে কৃষি প্রেক্ষাপটটিকে, এবং আমরা পাশাপাশি ভিয়েতনামেরও কিছু আলোচনা করেছিলাম এবং চীনের। আজকে আমরা এগুলোর আলোচনা করব, তুলনামূলক আলোচনা করব। তো প্রথমেই দেখো আমাদের যেটি আছে বাংলাদেশ এবং চীন। তো আমরা একটু পড়ি, তাহলে বুঝতে পারবা যে বাংলাদেশের তুলনায় চীন কৃষিতে অনেক উন্নত। হ্যাঁ, আমরা বিগত ক্লাসগুলোতে পড়েছিলাম যে আমাদের দেশে যে বর্তমান যে সুপার হাইব্রিড রাইস, এটার প্রধানত আমরা চীন থেকে আমদানি করে নিয়ে আসি। তারপর অনেক ক্ষেত্রে এবং অনেক কৃষি যন্ত্রপাতি, অনেক কৃষি মেশিনারিজ, এটাও আমাদেরকে চীনা থেকেই প্রধানত আমদানি করতে হয়। অনেক ক্ষেত্রে কৃষিজাত উৎপাদনে চীন বাংলাদেশ থেকে এগিয়ে আছে। চীন ধানের বংশগতির পরিবর্তন এমনভাবে ঘটাতে সক্ষম হয়েছে যে তাদের অধিকাংশ ধানের জাত আর মৌসুম নির্ভরশীল নয়। আর এই জাতগুলো পূর্বের প্রচলিত জাতগুলোর চেয়ে হেক্টর প্রতি 7 গুণ ফলন দিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বংশগতির পরিবর্তন বলতে যেটা এখানে বোঝানো হচ্ছে, আমরা আজকে একটা জিনিস আলোচনা করব, তখন তোমরা এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। সেটা হচ্ছে যে ফটোপিরিয়ডিজম, অর্থাৎ কোনো একটা শস্যের উপর দিন এবং রাত্রির আলোক দৈর্ঘ্যের একটা প্রভাব দেখা যায়, সেটাকে বলা হচ্ছে ফটোপিরিয়ডিজম অথবা আলোক সংবেদনশীলতা। এইটার উপর ভিত্তি করেই এক এক সময় আমরা এক এক ধরনের ফসল পেয়ে থাকি। অর্থাৎ তুমি যেই ফসলটা গ্রীষ্মের সময় পাবা, সেটা সাধারণত তুমি শীতকালে পাবা না। ধরো এখন আমাদের দেশে শীতকাল আছে, এবং শীতে সাধারণত কোন কোন শস্য আমাদের দেশে চাষ করা হয়ে থাকে, যেমন তুমি বলতে পারো বাঁধাকপি, ফুলকপি, টমেটো, সিম, পাশাপাশি আরও আছে মটরশুঁটি। তো এই ধরনের শস্য সাধারণত আমাদের শীতকালে চাষ করা হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে এই ক্রপগুলো চাষ করতে গেলে তোমার সূর্যের যে আলো, অর্থাৎ আলোর দিনের দৈর্ঘ্যটা অনেক ছোট হয়ে থাকে রাত্রির তুলনায়। কিন্তু আমরা যদি গ্রীষ্মের ফসল দিকে তাকাই, ওই সময়গুলো সামার সিজনের দিকে আমাদের আলোর যে প্রভাবটা, আলোর পরিমাণটা বেশি থাকে, অর্থাৎ দিনের পরিমাণটা রাতের তুলনায় কম হয়ে থাকে। তো এখন আমরা চীনার ক্ষেত্রে যেটা দেখতে পাই, তারা তাদের এই যে আলোর যে সংবেদনশীলতা, অর্থাৎ কোনো একটা শস্য উৎপাদন করতে গেলে যে দিন এবং রাত্রির যে প্রভাব, তারা এই প্রভাবটা অনেকটা দূর করতে তারা সক্ষম হয়েছে। আর যার কারণে তাদের হেক্টর প্রতি, অর্থাৎ আমি গত ক্লাসে বলেছিলাম যে 1 হেক্টর সমান 10,000 মিটার স্কোয়ার, এই যে এরিয়াগুলোতে তারা ফলন প্রায় 7 গুণ বাড়াতে সক্ষম হয়েছে। এরপর দেখো, চীনের ধান গবেষক দাবি করেছেন আগামী প্রজন্মের ধান জাতগুলো এখনকার চাইতে দ্বিগুণ উৎপাদন দিবে। অর্থাৎ এখন তারা যে জাতগুলো, ধানের যে জাতগুলো আবাদ করে যে পরিমাণ ফসল পাচ্ছে, অর্থাৎ আগামী বছরগুলোতে অথবা অদূর ভবিষ্যতে তারা এর থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ উৎপাদন করতে সক্ষম হবে। এই সুপার হাইব্রিড ধানের একটি বড় ধরনের অসুবিধা হচ্ছে ইতিমধ্যে চিন্তার কারণ, তা হলো এই সকল অত্যাধুনিক ধানের বীজ সংরক্ষণ করা যায় না। এই জায়গাটা তোমাদের একটু মনোযোগ সহকারে বুঝতে হবে যে আমাদের দেশে সাধারণত ধান কিভাবে কৃষকরা চাষ করে থাকেন। তারা যে জিনিসটি করেন, তারা হচ্ছে শস্য কর্তন করার পর, শস্য কাটার পর তারা এগুলো মাড়াই করার পর যে ধানের বীজগুলো পান, এগুলো তারা সংরক্ষণ করে। সাধারণত তারা শুকিয়ে এটা সংরক্ষণ করে, গলা আছে, অর্থাৎ একটা বাসার মধ্যে সাধারণত তারা ধান সংরক্ষণ করে থাকেন। পরবর্তীতে এই ধানের বীজগুলোকেই তারা নতুন ধান উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। কিন্তু যদি সুপার হাইব্রিড ধানের যে রাইসের কথা বলতে, ধানের যে জাতের কথা বলা হইতেছে, এই ভ্যারাইটিগুলো আমাদের দেশের কৃষক বলেন বা অন্য দেশের কৃষকেরা বলেন, তারা
জেনারেলি সাধারণ যে প্রক্রিয়ায় বীজ সংরক্ষণ করে থাকে সেই প্রক্রিয়ায় সংরক্ষণ করে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় বছরে এটা এটা থেকে নতুন ধান পাওয়া যায় না। কারণ হচ্ছে এটা একটা বংশগতির, এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে পরবর্তীতে উৎপাদন গেলে এদের উৎপাদন ক্ষমতা এরা হারিয়ে ফেলে, অর্থাৎ হারিয়ে ফেললেও যে পরিমাণ তারা উৎপাদন করবে সেটা আমাদের যেটা লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা থেকে অনেক কম ফসল তারা উৎপাদন করে থাকে এই জাতগুলোতে। আরও কিছু জেনেটিক্যাল অর্থাৎ বংশগত পরিবর্তন সেখানে আছে। এটা তোমরা যদি উচ্চতর কৃষি বিষয়ে যদি যেটাকে বলা হচ্ছে জেনেটিক্স অর্থাৎ কৌলিন তত্ত্ব একটা উদ্ভিদ বিদ্যা আছে, এই 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 বিষয়টি যখন তোমরা উচ্চতর পর্যায়ে গবেষণা করবে তখন তুমি আরো বুঝতে পারবা যে আসলে কোন কারণে আমরা এই বীজটা অর্থাৎ সুপার যে হাইব্রিড ধানের জাতের কথা বলতেছে আমরা সংরক্ষণ করতে পারি না। কিন্তু এই বীজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এদের ফলন আমাদের যে সাধারণ যে ধানের জাতগুলো আছে তার থেকে অনেক বেশি পরিমাণে এরা ফলন দিয়ে থাকে। তো এক প্রজন্মে বীজের গুণাগুণ শেষ হয়ে যায়, অর্থাৎ এক ধানের বীজ সংরক্ষণ করে পরের প্রজন্ম যেটা দ্বিতীয় প্রজন্মে গিয়ে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পরিমাণে আমরা এখান থেকে উৎপাদনটা দেখতে পারি না। তো এই চীনের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে এই সব ফসল সহায়ক, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা আছে, কারণ ঐতিহ্যগতভাবে ধান বীজের জন্য বাংলাদেশের চাষিদের বীজ ব্যবসায়ীদের মুখাপেক্ষী না হলেও চলে। আমি কিছুক্ষণ আগে যেটা তোমাদের শিক্ষার্থী বন্ধুরা বলতেছিলাম যে আমাদের দেশের কৃষকেরা সাধারণত বীজকে তারা সংরক্ষণ করে এবং এই সংরক্ষণ করে বীজই তারা পরবর্তীতে নতুন ফসল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে। কিন্তু চীনার প্রেক্ষাপট একটু ভিন্ন, কারণ তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট অর্থাৎ কৃষকদের জীবনমাত্রার মান আমাদের বাংলাদেশের কৃষকদের থেকে অনেকটাই উন্নত, যার কারণে তারা ব্যবসায়ীদের কাছে যেই বীজ সংগ্রহের জন্য যে পরিমাণ টাকাটা তাদের দরকার, যে পরিমাণ অর্থনৈতিক অবস্থা দরকার, তারা সেই অর্থনৈতিক অবস্থাটা তারা করতে অলরেডি সক্ষম হয়েছে। যার কারণে তারা ব্যবসায়ীদের কাছে এই বীজগুলো সংগ্রহ করে তারা যেহেতু তারা অনেক বেশি একটা ভালো মুনাফা পেয়ে যায় এবং ফলন যেহেতু বেশি, সো এই জন্য চীনাতে এই সুপার হাইব্রিড ধান চাষের ক্ষেত্রে খুব একটা সমস্যা তার সম্মুখীন হচ্ছে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে কৃষকদের জীবন ধারণের অবস্থা খুব একটা ভালো নয়, এখন পর্যন্ত আমরা খুব একটা ভালো অবস্থায় যেতে পারিনি, তো এই ধরনের প্রেক্ষাপটে আসলে একটু চ্যালেঞ্জিং সম্মুখীন হতে হবে আমাদের দেশের কৃষকদের। তো তবে আমাদের এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের হতাশ হবার খুব একটা কারণ নেই, কারণ হচ্ছে আমরা বিগত ক্লাসগুলোতে যেখানে আমরা আলোচনা করেছিলাম আমাদের যে একক গবেষণা ইনস্টিটিউট আছে, বিশেষ করে ধান গবেষণা ইনস্টিটিউট, তো ধানের কৃষি বিজ্ঞানীরা তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, তাদের শ্রম তাদের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করতেছেন যে আমাদের দেশে কিভাবে আমাদের বর্তমান যে আর্থসামাজিক প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটে কৃষকরা কিভাবে উন্নতর জাত ব্যবহার করতে পারেন, ওই জাতের ধান চাষ করতে পারেন, এটা তারা নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা আশা রাখতেছি অদূর ভবিষ্যতে এই ধানের জাত আমাদের দেশের বাজারে চলে আসবে এবং আমাদের কৃষকরা এর থেকে অনেক বেশি উপকৃত হবেন। দেখো এখানে একটা পরিসংখ্যান দিয়েছে, কেননা দেশের মোট ব্যবহৃত ধান বীজের অন্তত 85% চাষিরা নিজেরা সংরক্ষণ ও ব্যবহার করে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস ইনস্টিটিউট এ পর্যন্ত যতগুলো উচ্চ ফলনশীল ধান জাত হাই ইল্ডিং ভ্যারাইটি উদ্ভাবন করেছে সেগুলো বীজ ধান খেতে উৎপাদন করা যায়। অর্থাৎ আমাদের যে ধান গবেষণা ইনস্টিটিউট আছে এখানকার বিজ্ঞানীরা কৃষি বিজ্ঞানের যে ধানের জাতগুলো আবিষ্কার করেছেন তারা এই বীজগুলো কৃষকেরা সংরক্ষণ করে পরবর্তীতে তার উৎপাদনের কাজে লাগাতে পারে, কিন্তু সুপার হাইব্রিড রাইস এই ক্ষেত্রে কিন্তু তারা সেটা করতে পারেন না। তো চাষিরা পরবর্তী ফসলের জন্য বীজ সেখান থেকে সংরক্ষণ করে, অর্থাৎ ধান বীজের জন্য বাংলাদেশের চাষিদের এক ধরনের সার্বভৌমত্ব রয়েছে, অর্থাৎ সে তার ফসল ফলানোর জন্য অর্থাৎ পরবর্তী দ্বিতীয় জেনারেশন অর্থাৎ দ্বিতীয় প্রজন্মে গিয়ে তাকে এটা চাষ করার জন্য ব্যবসায়ীদের কাছে যাওয়া লাগতেছে না সোফার এখন পর্যন্ত বাংলাদেশের কৃষকদের। কিন্তু যদি আমরা তারা এই ক্ষেত্রে সুপার হাইব্রিড রাইস করে তাহলে কিন্তু তাদের প্রতি বছর অর্থাৎ একটা মৌসুম ধান লাগানোর পর পরের মৌসুম লাগাতে গেলে তাদেরকে আবার ওই ব্যবসায়ীদের কাছে যেতে হবে। অবশ্য বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সুপার হাইব্রিড ধান জন্য জোর গবেষণা চালাচ্ছে এবং আমরা আশাও করতেছি অদূর ভবিষ্যতেই হয়তো আগামী 3 থেকে 4 বছরের মধ্যে আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যে মেধাবী শিক্ষক কাজ করে যাচ্ছেন তাদের গবেষণার মাধ্যমে আমরা অতি সত্বর 2 থেকে 3 বছরের মধ্যে এই ধরনের সুপার হাইব্রিড রাইস আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের কৃষকদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে আমরা লাগাতে সক্ষম হব।
শীঘ্রই হয়তো বাংলাদেশের চাষিরা এই অতি উচ্চ ফলনশীল ধান বীজ পাবে। তবে এই ধান উৎপাদনের অভিজ্ঞতা ইতিমধ্যে বাংলাদেশের চাষিরা রপ্ত করেছেন। তো এটা আমাদের জন্য একটা আশার কথা, কারণ কয়েকটি বীজ ব্যবসায়ী কোম্পানি এই ধরনের ধানের বীজ বাংলাদেশে চালু করতে আগ্রহী ছিল। এই প্রেক্ষাপটে সরকার পরীক্ষামূলক সীমিত খুব কম পরিসরে এই জাতীয় ধান উৎপাদনের অনুমতি দিয়েছিল, এই সত্য যে কোম্পানিগুলো দেশেই এই বীজ উৎপাদন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের পরবর্তী বার্তাতে চলে যাই। সেখানে একটি তুলনামূলক আলোচনা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশ ও ভারত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই দেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই দেখবে যে, কারণ ভারত যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের অনেক কিছুই আমাদের সংস্কৃতির সাথে মিল পাওয়া যায়। দেখবে যে ওই দেশের জনগণের প্রধানত তারা ভাত খেয়ে জীবন ধারণ করে। তো আমাদের দেশেও দেখবা যে বেশিরভাগ মানুষ সাধারণত শহর অঞ্চল যদি আমরা বাদ দিই, তো গ্রামে যারা থাকেন তাদের প্রধানত খাদ্য কিন্তু তারা ভাতকেই গ্রহণ করে থাকেন। এরকম অনেক ক্ষেত্রেই তাদের পোশাক, এরকম অনেক ক্ষেত্রে দেখবা তাদের সংস্কৃতির সাথে আমাদের দেশের সংস্কৃতি, বিশেষ করে আমাদের যে পশ্চিমবঙ্গের কথা বলি, তাদের ভাষা কিন্তু তোমরা শিক্ষার্থী বন্ধুরা জানো, তাদের ভাষা হচ্ছে বাংলা। আমাদের দেশের কি ভাষা হচ্ছে বাংলা। সো এইরকম অনেক ক্ষেত্রে তাদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির অনেকটা মিল রয়েছে। তো কৃষির ক্ষেত্রে এই যোগাযোগ দুই দেশের ঐতিহ্যের অঙ্গ। দুটি দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির দ্বারা সমস্যাপ্রাপ্ত এই দ্রুত বর্ধনশীল জনগোষ্ঠীর ক্ষুধা নিবারণের গুরুভার দেশ দুটির কৃষক সমাজের উপরই ন্যস্ত। ভারতের কৃষি বাংলাদেশের তুলনায় অনেক অগ্রসর। ধান সহ অন্যান্য শস্য, ডাল, ফুল, ফল, শাক, সবজি, তেলবীজ, তুলা, আখ, পোলট্রি, ডেইরি, মৎস্য সহ প্রায় সকল ধরনের কৃষি পণ্য উৎপাদনে ভারত বাংলাদেশ থেকে এগিয়ে। এই কারণে হচ্ছে যে, যেহেতু তাদের সংখ্যাটা বাংলাদেশের তুলনায় অনেক বেশি, এবং এটা তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং, অনেক বড় একটা মোকাবেলা নিয়ে তাদেরকে কাজ করতে হয় দেশের কৃষি বিজ্ঞানীদের, যে এই বিপুল জনসংখ্যাকে কিভাবে তাদের মৌলিক যে চাহিদাগুলো আছে, বিশেষ করে খাদ্যর যে চাহিদাটা কিভাবে পূরণ করা যায়, এই জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত তারা গবেষণা করে যাচ্ছেন, এবং তাদের গবেষণা থেকে অনেক ভালো ভালো বেশ কিছু উন্নত কৃষি প্রযুক্তি এবং নিয়ে তারা বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এবং যখন এই কৃষি প্রযুক্তিগুলো তারা মাঠ পর্যায়ে চালিয়েছেন, তারা বেশ ভালো অভূতপূর্ব সাফল্য লাভ করেছেন। এবং এরই মাধ্যমে এই উন্নত প্রযুক্তিগুলো, এই উন্নত বিভিন্ন কৃষি পণ্যের যে জাতগুলো আছে, এই পণ্যগুলো উন্নত জাত এবং উন্নত প্রযুক্তিকে কাজে লাগানোর মাধ্যমেই এই ভারতের কৃষি কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। একক ইতিহাস ঐতিহ্য অংশীদার হওয়ার পরও গত 60 থেকে 70 বছর এই ব্যতিক্রম পরিবর্তনের ধারা চলতেছে। এবং ভারতে দেখো রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ডেইরি সমবায় প্রতিষ্ঠান, যা বিশ্বের জন্য সমবায় প্রতিষ্ঠান মানে হচ্ছে, আমি তোমাদেরকে একটু উদাহরণ দিলে এরা বুঝতে পারবা যে, আমাদের দেশে গরু সাধারণত তোমার হাত দিয়ে গরুকে দহন করা হয়, কিন্তু উন্নত বিশ্বে আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি, আমরা যদি জার্মানির কথা বলি, আমরা যদি নিউজিল্যান্ড বলি, এই যে বিশ্বের যে ধরনের যে উন্নত যে দেশগুলো রয়েছে, উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে, ওই দেশগুলোতে সাধারণত তোমার মেশিনের সাহায্যে এই এই দুধ গরুর দুধ কিভাবে দহন করে, অর্থাৎ একটা মেশিন, আমরা গরুর যদি ওলান বলি, ঠিক আছে, অর্থাৎ গরুর যে বাট, সেই বাটের সাথে সংগ্রহ করে এবং সেখানে পাম্পিং এর মাধ্যমে অটোমেটিক সুনিয়ন্ত্রিত উপায়ে তোমার এই দুধকে দহন করা হয়। কিন্তু সেই দিক থেকে আমরা কিন্তু একটু পিছিয়ে আছি। তো এই ধরনের উন্নত কৃষি প্রযুক্তি তুমি যদি প্রয়োগ করতে চাও, তাহলে অবশ্যই প্রচুর একটা টাকার দরকার, এবং এই টাকার যোগান দেওয়ার জন্য আমাদের কৃষি সমবায় দরকার। এবং এই রকম একটি কৃষি, অর্থাৎ পৃথিবীর সর্ববৃহৎ কৃষি সমবায় প্রতিষ্ঠান আমরা ইন্ডিয়াতে দেখতে পাই, এবং যা বিশ্বের জন্য অনুকরণীয় উদাহরণ। এর প্রধান দুটি কারণ, একটি হলো ভারতের কৃষক বাংলাদেশের কৃষকের থেকে অনেক বেশি সুসংগঠিত, কারণ হলো কৃষি বিজ্ঞান ও কৃষি প্রকৌশল অর্থাৎ এগ্রি ইঞ্জিনিয়ারিং, কৃষি মেশিনারি যেটা আছে, ভারতে অভূতপূর্ব অগ্রগতি। ভারতের বিজ্ঞানীরা শুধু ভারতের কৃষিকে নয়, বিশ্বের কৃষিকেও তারা নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ এখানে বলা হয়েছে, অর্থাৎ তাদের যে কৃষি বিজ্ঞানীরা, তারা যে উন্নত কৃষি প্রযুক্তিকে আবিষ্কার করতেছেন, এই কৃষি প্রযুক্তির সুবিধা শুধুমাত্র ভারতের সাধারণ জনগণ না, বিশ্বের অন্যান্য দেশেও তারা বহুলাংশে এইখান থেকে সুবিধা পেয়ে আসতেছেন। ভারতের বিজ্ঞানীরা শুধুমাত্র ভারতের কৃষিকে নয়, বরং বিশ্বের কৃষিকেও নেতৃত্ব দিয়েছেন। অবশ্য ভারতের কাজের ক্ষেত্র বিশাল।
আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম যে ভারত বাংলাদেশ থেকে অনেক বড় একটা দেশ। যদি আমরা পরিসংখ্যান বলি, প্রায় 28 গুণ বড় দেশ হচ্ছে ভারত বাংলাদেশের তুলনায়। এবং তাদের প্রায় সব ধরনের কৃষি বৈচিত্র্য আছে। অর্থাৎ তুমি কিছু জায়গায় তাদেরকে মরুভূমি পাবা, কিছু জায়গায় দেখবে আইস পড়তেছে অর্থাৎ বরফ পড়তেছে, কিছু জায়গাতে সমতল ভূমি, আবার অনেক পাহাড় পর্বত হিমালয়ের কিছু একটা অংশ ভারতে দেখা যায়। অর্থাৎ তাদের কৃষি কাজ করার, কৃষি প্রযুক্তিকে কাজে লাগানোর অনেক বেশি সুবিধা রয়েছে, অনেক বেশি জায়গা রয়েছে বাংলাদেশের তুলনায়। তো বাংলাদেশে প্রায় 28 গুণ বড় এই দেশটি কৃষি পরিবেশের বৈচিত্র্য একদিকে যেমন চ্যালেঞ্জ, অপরদিকে ততটা সম্ভাবনাময়। মরু অঞ্চল থেকে শুরু করে বরফাবৃত অঞ্চল, নিচু জলাভূমি থেকে শুরু করে পার্বত্য অসমতল ভূমি, অনুর্বর খরাপ্রবণ এলাকা থেকে নদী বিধৌত উর্বর অঞ্চলও রয়েছে। দেশের এক অঞ্চলে যখন তুষার স্নাত শীতকাল, অন্য অঞ্চলে তখন গ্রীষ্ম বা বসন্তকাল। ফলে ভারতের সর্বত্র প্রায় সব ধরনের ফসল সারা বছরই উৎপাদিত হচ্ছে। এত কিছুর পরেও উভয় দেশের প্রায় সকল জমির ইউনিট প্রতি গড় উৎপাদন কাছাকাছি। ভারতের কিছু কিছু রাজ্যে যেমন পাঞ্জাব, হরিয়ানা, কেরালা, যেখানে ইউনিট প্রতি উৎপাদন অনেক বেশি, পাট, চামড়া, ইলিশ ইত্যাদি কিছু পণ্য ছাড়াও প্রায় সব কৃষি পণ্য ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এই জায়গাতে তাহলে তোমরা এই প্যাসেজ বা যে অনুচ্ছেদটা আমি পড়লাম, এখান থেকে তোমরা ধারণা করতে পারতেছো যে বাংলাদেশ থেকে ভারতের কৃষির কোন কোন জায়গায় পার্থক্য পরিলক্ষিত হয়। প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে যে এদের কৃষির কাজ করার জায়গাটা অনেক বেশি বৈচিত্র্যময়। এইখানে বলে দিচ্ছে যে দেশের এক অঞ্চলে যখন তুষার স্নাত শীতকাল, অর্থাৎ দেশের এক জায়গাতে যেখানে শীতকাল, অন্য জায়গাতে গ্রীষ্ম বা বসন্তকাল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু সেরকম নয়। অর্থাৎ বাংলাদেশে এখন কি চলতেছে শিক্ষার্থী বন্ধুরা? এখন চলতেছে শীতকাল। তো এখন সারা বাংলাদেশে আমি যদি ঢাকাতে যাই, ঢাকা থেকে যদি একদম দক্ষিণের যে জেলাগুলো কক্সবাজার, টেকনাফ, ওই দিকে যদি যাওয়া হয়, তো তুমি গিয়ে দেখবে সেখানেই এখনো শীতের মৌসুম চলতেছে। ঠিক আমরা যদি উত্তর দিকে একদম চলে যাই, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, এই যে আমাদের যে উত্তর দিকে যে জায়গাগুলো রয়েছে, সেখানে তুমি যদি এখন যাও, তুমি শীতকালই দেখতে পাবে। অর্থাৎ আমাদের দেশের পুরো জায়গাটাতেই একই মৌসুম চলতে থাকে পুরো দেশ জুড়ে। কিন্তু ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে অন্যরকম। ইন্ডিয়াতে হচ্ছে এত বড় একটা দেশ যে বাংলাদেশ থেকে প্রায় 28 গুণ বড় একটি দেশ। এই দেশের বিভিন্ন রকম ঋতু, জায়গা ভেদে বিভিন্ন রকমের মৌসুম বা ঋতু পরিলক্ষিত হয়। আর এই জন্যই একই সময়ে বা ভারতের বাজারে, ভারতের কৃষি বাজারে যদি আমরা দিকে তাকাই, অর্থাৎ একই সময়ে বিভিন্ন রকমের অথবা সব রকমের ফসল পাওয়া যায়। অর্থাৎ যে জায়গাতে শীতকাল, সেখানে শীতকালের শাকসবজি ফসল উৎপাদিত হচ্ছে। আর যে জায়গাতে গ্রীষ্ম অথবা বসন্তকাল রয়েছে, সেখানে সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকাল অথবা বসন্তকালের যেই শাক সবজি অন্যান্য যে ফসল রয়েছে, সেই ফসলগুলো উৎপাদিত হচ্ছে। আর শেষের দিকে বলা হয়েছে যে ভারতের কিছু কিছু রাজ্য যেমন পাঞ্জাব, হরিয়ানা বা কেরালা, যেখানে ইউনিট প্রতি উৎপাদন অনেক বেশি। আর পাট, চামড়া, ইলিশ ইত্যাদি কিছু পণ্য ছাড়া প্রায় সব কৃষি পণ্য ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়। অর্থাৎ এই পণ্যগুলো আমরা সাধারণত ভারতে রপ্তানি করে থাকি। যে পাট, আমি আমার ক্লাসের একদম প্রথম দুই ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের দেশের বলা চলে পাটের বেশ সুসময় চলতেছে এখন। প্রতিনিয়ত কৃষি বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফলে নতুন নতুন পাটের উদ্ভাবন, পাট চাষ সংশ্লিষ্ট বেশ কিছু উদ্ভাবন আমাদের দেশে সম্প্রতি দেখা দিয়েছে। এবং এইখান থেকে পাটের একটা জাগরণ আমি বলবো, সেই জাগরণের কারণে এখন কিন্তু কৃষকরা পাট চাষের দিকে ঝুঁকতেছে এবং আমাদের দেশের প্রয়োজন, আমাদের দেশের চাহিদা মিটিয়ে পাট কিন্তু অন্যান্য দেশেও রপ্তানি হচ্ছে। এবং ইলিশ তোমরা জানো, আমাদের শুধু পার্শ্ববর্তী দেশ ভারতে নয়, বিশ্বের অনেক দেশে, অনেক উন্নত দেশে কিন্তু ইলিশ আমরা রপ্তানি করে থাকি। আর এই যে এখানে যে শেষের দিকে যে বন্ধুরা আছে যে কিছু কিছু রাজ্য, পাঞ্জাব, হরিয়ানা, এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের নৈমিত্তিক কোশ্চেন আসতে পারে। কিরকম? ধরো যে আসলো যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া অর্থাৎ ভারত বাংলাদেশ থেকে কত গুণ বড়? অপশন দিতে পারে 20 গুণ, 25 গুণ, 28 গুণ, 30 গুণ। সঠিক উত্তরটি কোনটি হবে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? সঠিক উত্তর হবে 28 গুণ। ঠিক এমনিভাবে আসতে পারে যে নিচের কোন জায়গাতে অথবা কোন রাজ্যে ভারতের ইউনিট প্রতি উৎপাদনটা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। আসতে পারে পাঞ্জাব, কলকাতা, রাজস্থান, এরকম আসতে পারে। তো সঠিক উত্তর হবে কোনটা? পাঞ্জাব।
অথবা আসতে পারে যে নিচের কোনটির উৎপাদন গড় উৎপাদন কম, ইউনিট প্রতি গড় উৎপাদন কম আসলো পাঞ্জাব, হরিয়ানা, কেরালা, রাজস্থান। সঠিক উত্তর কোনটি হবে শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই রাজস্থান। কেন রাজস্থান? কারণ রাজস্থান হচ্ছে, আমি বলছি, ভারতের এমন একটি রাজ্য যেখানে বেশ কিছু জায়গা, প্রায় অনেক জায়গা জুড়ে মরুভূমি দেখা যায়। এবং তুমি জানো, আমি আমার বিগত ক্লাসগুলোতে আমি বলেছি যে মরুভূমি যে জায়গাটা, সে জায়গাতে বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু বালু রাশি থাকে এবং পানি উদ্ভিদের জীবন ধারণের জন্য, তার বিভিন্ন বিপাকীয় কাজ সম্পন্ন করার জন্য পানির কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে। যে গাছ পানির মাধ্যমে তার যে প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান, সেটা কিন্তু পানির মাধ্যমে সে পেয়ে থাকে। এবং এই পানি উদ্ভিদ যে খাদ্য তৈরি অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এই পানির কিন্তু অনেক বিশাল একটা ভূমিকা রয়ে গেছে। তো ওই জায়গাতে পানির পরিমাণ নাই বললেই চলে, পানির পরিমাণ খুব কম থাকে, মাটিতে পানির পরিমাণ খুব কম থাকে। এবং আমরা সাধারণ যে শাক সবজি সমতল ভূমিতে বা পাহাড়ি এলাকাগুলোতে চাষ করি, এই শস্যগুলো সাধারণত মরুভূমি এই যে জায়গাটা আছে সেখানে চাষ করা যায় না। তো কৃষি বন্ধুরা, আমাদের যেহেতু বাংলাদেশ এবং ভারতের তুলনামূলক আলোচনা হয়ে গেলে, এরপর আমাদের যে এই পার্ট 5-এর দেখো যে 9 নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে যেটা আছে যে বাংলাদেশ ও ভিয়েতনাম, সেই জায়গাটা আমরা একটু আলোচনা করি। এখানে দেওয়া আছে যে বাংলাদেশ এবং ভিয়েতনামের কৃষিতে বেশ মিল ধান উৎপাদন, তবে এক্ষেত্রে দৃশ্যত ভিয়েতনামের কৃষকদের অগ্রগতি বাংলাদেশের চেয়ে দ্রুত হয়েছে। 25 বছর আগে যেখানে ভিয়েতনামের কৃষি উৎপাদন অনগ্রসর ও দুর্বল ছিল, অর্থাৎ অনেক উন্নত যে কৃষি প্রযুক্তির কথা বলতেছে, উন্নত যে বিভিন্ন ফসলের জাতের কথা বলতেছে, এই অবস্থা কিন্তু ওই 25 বছর আগে ভিয়েতনামে পরিলক্ষিত ছিল না। তারা এখন কিন্তু সেই 25 বছর পরে তারা প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গিয়েছে। এই গতি পাওয়ার প্রধানতম কারণ হলো ভিয়েতনামের কৃষক সমাজ অন্তত সংগঠিত। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো অন্তত শক্তিশালী ও সৃজনশীল। সেখানকার সকল কৃষককে কোনো না কোনো সমবায়ের সংগঠনের সাথে যুক্ত। কৃষি সমবায় সংগঠনগুলো এত শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অন্তত 50%, অন্তত আমি আবারও বলতেছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, অন্তত 50% যোগান দিয়ে থাকে। এই থেকে তোমরা ধারণা করতে পারো যে ওখানকার কৃষি সমবায় সংগঠনগুলো কি পরিমাণ বলিষ্ঠ ভূমিকা, কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তাদের এই কৃষির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে। স্থানীয় কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলো তারা আর্থিক সহায়তা দেয়। এই সকল সংগঠন কৃষি নীতি ও কর্মপদ্ধতি নির্ধারিত ভূমিকা রাখে। বাংলাদেশ ইতিমধ্যে কৃষিতে ভিয়েতনাম থেকে বেশ কিছু মাঠ প্রযুক্তি গ্রহণ করেছে। তো আমরা যদি ভারত থেকেও বলি বা ভিয়েতনামের সাথে বাংলাদেশের তুলনা করি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পারতেছো যে এখানে যেই কথাটি বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে কৃষি সমবায় প্রতিষ্ঠান। কারণ সমবায় প্রতিষ্ঠান হচ্ছে, তোমরা একটা প্রবাদ বাক্য শুনে থাকবে যে একতাই শক্তি, বিভেদেই পতন। অর্থাৎ সবাই মিলে যখন কোনো একটা কাজকে করা হয় তখন সেই কাজটা কিন্তু অনেক বেশি বেগবান হয়, সেই কাজটা অনেক বেশি সহজতর এবং দ্রুত সময় করা সম্ভব হয়। এবং কৃষি সমবায়ের আরেকটা ভূমিকা রয়ে গেছে, যেটা আমি আমার বিগত ক্লাসেও বলেছি, যে আমাদের বর্তমান কৃষি যে উন্নত প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো যখন আমরা মাঠ পর্যায়ে যখন কাজে লাগাতে চাই, সেক্ষেত্রে কিন্তু বেশ টাকার প্রয়োজন। কারণ এই প্রত্যেকটা কৃষি প্রযুক্তি অনেক গবেষণার মাধ্যমে এই প্রযুক্তিগুলো উদ্ভাবন করা হয়েছে, এবং এই প্রযুক্তিগুলোকে যদি গ্রহণ করতে চাই অবশ্যই কৃষকদেরকে অনেক টাকা ব্যয় করতে হয়। তো একজন কৃষকের পক্ষে এই টাকাটা ব্যবস্থা করাটা তার জন্য অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কিন্তু সে যদি কোনো একটা সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই সমবায় প্রতিষ্ঠান কৃষকদের মধ্য থেকে হতে পারে, গভর্নমেন্টের যে স্থানীয় কৃষি বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান থেকে, এবং গভর্নমেন্টের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে, সরাসরি কার্যক্রমের মাধ্যমে কিন্তু তারা এই জায়গাগুলো থেকে সমবায় প্রতিষ্ঠান করার মাধ্যমে সে অর্থের ব্যবস্থা করতে পারে। এবং এই অর্থের ব্যবস্থা করার মাধ্যমে শুধুমাত্র একজন কৃষক না, অনেক কৃষক কিন্তু এখান থেকে সুবিধা লাভ করতে পারে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে ইংলিশ নাম হচ্ছে যে কম্বাইন্ড হারভেস্টার, অর্থাৎ এমন একটি কৃষি যন্ত্র এটি, যেটি দিয়ে তুমি একই সাথে ধান কর্তন করতে পারো, মাড়াই করতে পারো, এবং তুমি অর্থাৎ ফসল কাটার পর প্রাপ্ত ফসলকে তুমি একটা ব্যাগের মধ্যে ব্যাগিং করেও করতে পারো, অর্থাৎ ব্যাগের মধ্যে বস্তাজাত করতে পারো। এরকম একটি যন্ত্র হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার। এই ধরনের
যন্ত্রকে যদি তুমি মাঠ পর্যায়ে কাজে লাগাতে চাও, এর জন্য তোমার অনেক টাকা, যদি বাংলাদেশের ক্ষেত্রে আমি বলি প্রায় 70 থেকে 80 লাখ টাকা তোমাকে লাগতে পারে এই ধরনের প্রযুক্তিকে তুমি যদি গ্রহণ করো। যদিও এই ধরনের প্রযুক্তির জন্য ল্যান্ডও অনেক, তোমার জমির পরিমাণও অনেক বড় হতে হবে। তো এই টাকাটা, এই যে একটা বিপুল অঙ্কের টাকা তোমাকে এই প্রযুক্তিকে গ্রহণ করতে খরচ করতে হবে, এই টাকাটা একজন কৃষকের পক্ষে কিন্তু দেওয়াটা বেশ সম্ভবপর নয়। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তো সেই ক্ষেত্রে তোমাকে সমবায় প্রতিষ্ঠানগুলো বা গভর্নমেন্টের যে বিভিন্ন স্থানীয় কৃষি বিষয়ক প্রতিষ্ঠানগুলো আছে, অথবা ব্যাংকিং যে সেক্টর আছে, গভর্নমেন্টের অন্যান্য যে সেক্টর আছে, আর্থসামাজিক যে উন্নয়নের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যদি কৃষি সমবায় প্রতিষ্ঠানের সাথে একত্রভাবে কাজ করে, তো এটা কৃষকদের জন্য এই প্রযুক্তিকে কাজে লাগানো এবং এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফসল উৎপাদন বাড়াতে কিন্তু অনেক সহজ হয়ে যায়। এবং একজাক্টলি এই জিনিসটা, এই জিনিসটাই কিন্তু আমরা ভারত এবং ভিয়েতনামে দেখতে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি এটাকে সামারি করি, অর্থাৎ আমরা যদি কিছু কথা, ইম্পর্টেন্ট কথা, আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথাকে যদি আমরা বলি, যে চীনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে চীন, আমরা যদি এভাবে লিখি যে বাংলাদেশ এবং চীন যদি বলি, আলোচনা করি, তাহলে আমরা লিখতে পারি যে ধানের বংশগতির পরিবর্তনের গবেষণা চলছে, যেখানে বাংলাদেশে গবেষণা চলছে। আর সেখানে যদি আমরা চীনের কথা ধরি, চীনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে তারা অলরেডি সক্ষম হয়েছে যে ধানের ধানের বংশগতির পরিবর্তন ঘটে জাতের আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এটি একটি অন্যতম পার্থক্য। আমরা যদি বাংলাদেশ এবং চীনের সাথে যদি আমরা কৃষির তুলনামূলক আলোচনা করতে চাই, যে ধানের বংশগতির পরিবর্তনের গবেষণা চলতেছে, যেখানে বাংলাদেশে আর চীন অলরেডি তারা এখনই তারা কি করছে, যে বংশগতির পরিবর্তন ঘটিয়ে মৌসুম অনির্ভরশীল ধানের মৌসুম অনির্ভরশীল জাতের আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আর যার কারণে হেক্টর প্রতি ফলন তুলনা হবে কম। আর এটা যদি আমরা লিখি যে হেক্টর ফলে ফলন 7 গুণ বেশি পূর্বের
আরেকটা যদি আমরা এখানে তোমাদেরকে বলতে চাই যে উন্নত কৃষি প্রযুক্তির উন্নত কৃষি প্রযুক্তির প্রয়োগ তুলনামূলকভাবে কম। আর আমরা যদি চীনের কথা বলি, প্রতিনিয়ত নিত্য নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার হচ্ছে কৃষি জমিগুলোতে। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই এই জিনিসগুলো তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রাখতে পারো, তাহলে তোমাদের যখন তোমরা নিজেরা অধ্যয়ন করবে তখন তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের সাথে সাথে চীনের কোন কোন জায়গাতে পার্থক্য রয়েছে। দেখো যে দ্বারা ধানের বংশগতির পরিবর্তনের গবেষণা চলতেছে যেখানে, আর সেই জায়গাতে চীন কিন্তু বংশগত পরিবর্তন ঘটিয়ে মৌসুম অনির্ভরশীল জাতের আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এবং বাংলাদেশে যদি আমরা দেখি যে হেক্টর প্রতি ফসলের যে ফলন তুলনামূলকভাবে কম, এবং এদের হেক্টর প্রতি ফলন 7 গুণ বৃদ্ধি পেয়েছে কি পূর্বের জাতগুলোর তুলনায়। আর এখানে দেখো আমাদের দেশে উন্নত কৃষি প্রযুক্তির প্রয়োগ তুলনামূলকভাবে কম, আর চীনে যদি আমরা দেখি প্রতিনিয়ত নিত্য নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার হচ্ছে কৃষি জমিগুলোতে। সো এই জিনিসটা তোমরা যদি লিখে রাখো তোমাদের খাতাতে, আশা করি তোমরা যখন নিজেরা বাসা অধ্যয়ন করবে তো তোমাকে এই 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 পার্থক্য বুঝতে তোমাদেরকে সাহায্য করবে। এরপর যদি আমরা চলে যাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেখান থেকে আমরা কিছু পয়েন্ট লিখতে পারবো। যদি আমরা লিখি যে বাংলাদেশ এবং ভারত, যদি আমরা পাশাপাশি আলোচনা করি, ভারতের তুলনায় বেশ কম সুগঠিত, ভারতের তুলনায় বেশ সুগঠিত বাংলাদেশের সমবায় আর এখানে আমরা লিখতে পারি বিশ্বের সর্ববৃহৎ ডেইরি কৃষি সমবায় প্রতিষ্ঠান হচ্ছে ভারতের। আর আরেকটি পার্থক্য যেটা হচ্ছে যে কৃষির ভৌগোলিক
ভৌগোলিক বৈচিত্র্য অনেক বেশি, তাই কাজের ক্ষেত্র বিশাল, ফলে ভারতে সর্বত্র প্রায় ফসল সারা বছরই উৎপাদিত হচ্ছে। সো এইটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতায় লিখে রাখতে পারো, তাহলে তোমাদের যখন তোমরা নিজেরা তোমাদের বাসায় অধ্যয়ন করবে এই পাঠটি, তখন তোমাদের এটা বুঝতে সুবিধা হবে যে ভারতের তুলনায় বেশ কম সুগঠিত বাংলাদেশের কৃষি সমবায় প্রতিষ্ঠান সমূহ বলে লিখতে পারো। আর অন্যদিকে বিশ্বের সর্ববৃহৎ ডেইরি কৃষি প্রতিষ্ঠান হচ্ছে ভারতে রয়েছে, এবং কৃষির ভৌগোলিক যে বৈচিত্র্য কম আর ভৌগোলিক বৈচিত্র্য অনেক বেশি, তাই কাজের ক্ষেত্র বিশাল, ফলে ভারতে প্রায় সর্বত্র প্রায় সব ধরনের ফসল সারা বছরই উৎপাদিত হচ্ছে। এবং এর সাথে আমি আমি যদি এখানে শুধু ভিয়েতনাম লিখি, আর বাকি জায়গাটা ভিয়েতনাম যদি আমরা লিখি এখানে, যে বাংলাদেশের ক্ষেত্রে তোমরা লিখতে পারো যেখানে কম সুগঠিত বাংলাদেশ বাংলাদেশ কৃষি সমবায় প্রতিষ্ঠান, অন্যদিকে ভিয়েতনামের কিন্তু অনেক অনেক বেশি সুগঠিত কম সুগঠিত বাংলাদেশ কৃষি সমবায় প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে ভিয়েতনামের দিকে দেখা যায় যে অনেক বেশি সুগঠিত তাদের কৃষি সমবায় প্রতিষ্ঠানগুলো। আর আরেকটা হচ্ছে যে কৃষি প্রযুক্তির, আমরা সে চীনের সাথে যেটা কম্পেয়ার করেছিলাম, আর আরেকটা পার্থক্য যেটা হচ্ছে যে তাদের উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ কম। আর আমরা যদি ভিয়েতনামের দিকে তাকাই, তো তারা প্রতিনিয়ত নিত্য নতুন কৃষি প্রযুক্তি প্রয়োগ করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠের বিষয়গুলো, যা পাঠ 4 এবং 5 আমরা জিনিসগুলো দেখলাম, যে আমরা এখানে কতগুলো দেশের সাথে আমরা আলোচনা করেছি। আমাদের যে এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে, আমাদের বেশ কিছু দেশ, চীন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং ভিয়েতনাম, তাদের সাথে কিন্তু আমরা এখানে তাদের তুলনামূলক আমরা আলোচনা করেছি যে কোন জায়গাগুলো তারা আমাদের থেকে উন্নত রয়েছে, কোন জায়গাতে তারা অনেক বেশি কাজ করার মাধ্যমে তাদের কৃষিটার যাত্রা আমাদের তুলনায় অনেক বেশি তারা এগিয়ে যাচ্ছে। যে আমরা বলেছিলাম যে বাংলাদেশ এবং ভিয়েতনাম, যে 25 বছর আগেও যেখানে একটা অনগ্রসর কৃষি ব্যবস্থা ছিল, দুর্বল কৃষি ব্যবস্থা মনে ছিল ভিয়েতনামের মতো একটি দেশ, এবং এখন সেখান থেকে তারা কিন্তু
বেশ বৈপ্লবিক একটা পরিবর্তন তাদের সাহিত্য হয়েছে। তার পিছনে কারণটা দেখো, তোমরা যে দেখতে পারবা যে অনেক বেশি সুগঠিত কৃষি সমবায় প্রতিষ্ঠানসমূহ তাদের অন্তত শক্তিশালী এবং সৃজনশীল। অন্যদিকে কিন্তু বাংলাদেশের সমবায় প্রতিষ্ঠানগুলো বেশ কম সুগঠিত এবং আমাদের উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগটাও কম, আর তার প্রতিনিয়ত নিত্য নতুন কৃষি প্রযুক্তি তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে তারা প্রয়োগ করতেছে, আর যাতে করে তারা আমাদের তুলনায় বেশ এগিয়ে যাচ্ছে কৃষি উন্নতি সাধনের ক্ষেত্রে। তো এই জন্য এই 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 জন্য আমি তোমাদেরকে বলবো যে আমি আজকে তোমাদের যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম এটা তোমরা বাসায় অধ্যয়ন করার চেষ্টা করবা, বেশি বেশি অনুসরণ করবা, এবং এই পয়েন্টগুলো তোমরা খাতার মধ্যে সুন্দর করে নোট করে লিখে নাও। আশা করি এটা তোমাদের জন্য খুব সহায়ক হবে। এবং এবং তোমরা যদি বাসায় এই জিনিসগুলো একা একা একটু আরেকটু বেশি অনুসরণ করার চেষ্টা করো, রপ্ত করার চেষ্টা করো, আমি মনে করি যে তোমাদের এই পাঠটি আরও বেশি আনন্দপূর্ণ হবে, আরও বেশি তোমার জন্য সহায়ক হবে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকবে, তোমাদের ভালো সময়ের আরও বেশি ভালো সময় কাটবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।